ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সনের প্রথম খণ্ড থেকে একটি নির্বাচিত অংশ পাঠ করছি। শ্রাবণ মাসের পর থেকেই কালীঘাটের পটুয়াপাড়ার রাস্তা দিয়ে যখনই যাই, দেখি রাস্তার দুপাশে কোমরের আখড়ায় সার সার এক মেটে দশভুজা দাঁড়িয়ে আছেন। মনটা তখনই কেমন যেন খুশি খুশি হয়ে ওঠে। সেই ভরা শ্রাবণের সোঁদা গন্ধের মধ্যেও যেন পুজো প্যান্ডেলে ত্রিপল, ধুনো, কুচো ফুল, পাট ভাঙা তাঁতের শাড়ির গন্ধ বৃষ্টির ধারার মতো অবিরত ঝরতে থাকে। আর যাতায়াতের পথে অবাক হয়ে দেখি কেমন করে ধীরে ধীরে পূর্ণ কান্তিময়ী, পূর্ণ অবয়বময়ী হয়ে উঠছেন দশভুজা। মৃত নারীর শরীর জুড়ে বাঁকচুর, বঙ্কিম বা ঋজু সুডৌলতা কেমন যেন গুহা মানবীর মতো আদিম প্রাগৈতিহাসিক দেখায়। যেন জননী বসুন্ধরার মাটির কন্যারা সব একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে, তারই মধ্যে অতগুলি পূর্ণ যৌবনার মাঝখানে অবলীলায় কাজ করে চলেছেন সব পুরুষ মৃৎশিল্পীরা। কখনো অ্যাসবেস্টসের ছাউনির ফাঁক দিয়ে আসা রোদে, কখনো রাতে লোডশেডিংয়ের অন্ধকারে কপির কম্পমান রহস্য আলোয়। এবং কোনোদিনই তাদের কাউকেই বিশ্বসুন্দরী নির্বাচনের সভার বিচারকদের মতো আড়ষ্ট বা সচেতন লাগে না। তারপর যখন একদিন শ্রাবণের মেঘ কেটে যায়, মাটির শরীরগুলি সব সাদা হয়ে গিয়ে যেন কাশকুমারীর মতো দেখায়। মনে হয় পশ্চিমের যে কোনো দেশের জাদুঘরের কিউরেটরকে ডেকে এনে দেখাই, বলি যে পারবে তোমরা এমন করে গোটা একটা পাড়া জুড়ে মাটির ঢেলাকে রক্তমাংস করতে, আর রক্তমাংসের শরীরকে অমন করে মায়াবী শিল্পীর চেহারা দিতে। তারপর ভাদ্র মাসের শেষের দিকে মৃত শরীরে হলুদ রং পড়ে, আর আমি আমার যাতায়াতের রাস্তা বদলাই। দেবীর মুখে, গলায়, হাতে, পায়ের গোছ থেকে পাতার কাছ অবধি হলুদ রং লাগে। কেবল শাড়ি পরানোর জায়গাটুকু সাদাই থেকে যায়। আর গাড়ির জানলার কাঁচ তুলে দিতে দিতে, চোখ ফিরিয়ে নিতে নিতে আমি ভাবি, ইস, শাড়িটা পরাবে কবে? যে নগ্নিকারা এতদিন আমার বন্ধু ছিল, যাতায়াতের পথে আমার রোজকার আনন্দ জুড়ে দিয়ে যেতাম যাদের 10 হাতের মুঠোয়, আমার সেই শারদ সঙ্গীরা যেন হঠাৎ করে অন্য মানুষ হয়ে গেল। যেন তাদের মারা ডেকে তাদের বলেছে, পেনি পরে ধিঙ্গিপনা অনেক হয়েছে, আজ থেকে শাড়ি না পরে বাইরে বেরোবে না। তারপর পুজোর সময় প্যান্ডেলে যে আসে সাটিনের শাড়ি পরে, সে আমার বন্ধু নয়। বড়জোর হলে কপালে জোড় হাত ঠেকিয়ে তাকে অভিবাদন জানাতে পারি। তাকে আর কিরে কেমন আছিস বলতে ইচ্ছা করে না। জয়াদি একটা গল্প বলেছিল। ভুবনেশ্বরের লিঙ্গরাজের মন্দিরে উঠতেই বাঁদিকে একটা চমৎকার পার্বতী মূর্তি ছিল। যতবার ভুবনেশ্বরে যেত জয়াদি, পার্বতীর সঙ্গে একবার দেখা না করে আসত না। শেষবার দেখা করতে গেল একটা ক্যামেরা নিয়ে, ছবি তুলে রাখবে বলে। সেই শেষ দেখা পার্বতীর সঙ্গে। পাথরের পার্বতীকে কারা যেন লাল পাড় কোরা শাড়ি পরিয়ে দিয়েছে, সিঁদুর লেপে লাল করে দিয়েছে সিথি আর ঠোঁট। সে পার্বতীকে আর কি গিয়ে বলা যায়, কি গো কেমন আছো? কয়েক সংখ্যা আগে রোববারে আমার একটা ছবি বেরিয়েছিল ওয়াশিংটনের ন্যাশনাল গ্যালারিতে, একটা ভেনাস মূর্তির সামনে। এই মূর্তির স্রষ্টা এক পশ্চিমী ভাস্কর, অ্যারিস্টাইডি মাইলো। 1918 থেকে 1928 এই 10 বছর ধরে গড়া হয়েছে ব্রোঞ্জের এই ভেনাস প্রতিমা। মূর্তিটির কাছে গিয়ে দাঁড়াতেই চমকে উঠলাম। কালো কুচকুচে ব্রোঞ্জের মূর্তি, একটি হাতে ঠিক যেন বীণা বাদিনীর ভঙ্গি, অন্য হাতে বরা ভয়। প্রথমেই আশঙ্কা হলো
এই নগ্নিকা এখানে যথেষ্ট নিরাপদ তো? তারপর ধীরে ধীরে ছোটবেলার দেব সাহিত্য কুটিরের কোনো এক পুজো সংখ্যায় পড়া একটা গল্প মনে পড়ে গেল। নাম, লেখকের নাম কিছু মনে নেই, কেবল একটা কথোপকথন মনে আছে। একটি ছোট বাচ্চা এক পাগল ভবঘুরে বেহালা বাদককে জিজ্ঞেস করছিল, এমন ধবধবে একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় হঠাৎ একটা কুচকুচে কালো পরী কেন? বেহালা বাদক উত্তরে বলেছিল, ওটা সাদাই ছিল প্রথমে। আমাদের শহরের সমস্ত পাপ, অন্যায়, অশ্রদ্ধা, অসহিষ্ণুতা ধীরে ধীরে জমাট বাঁধতে বাঁধতে সাদা পরীটাকে কালো করে দিয়েছে। মুখ তুলে দেখি ভেনাসের ছদ্মবেশে এক কৃষ্ণাঙ্গী সরস্বতী আমার দিকে তাকিয়ে আছে। আমার কানের কাছে শুনতে পাচ্ছি, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। অঞ্জলি শেষে একটাই কথা বলে এলাম সেই প্রবাসিনী প্রতিমাকে, ভাগ্যিস তুমি কৃষ্ণা, তোমাকে নগ্ন সরস্বতী বলে হয়তো কেউ ভুল করবে না। তাই ভালো, যেভাবেই থাকো ভালো থেকো তুমি।